নমস্কার, আমি অরিত্র ঘোষ, একজন সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর, সার্টিফাইড রেনাল নিউট্রিশনিস্ট এবং ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেটর অ্যান্ড ট্রেনার। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রোক এবং ডায়াবেটিস। তো প্রথমে আমাদের জানতে হবে যে স্ট্রোক কী। স্ট্রোক হচ্ছে একটা চেঞ্জ বা একটা পরিবর্তন কিসে না রক্ত পরিবহন, মস্তিষ্কের মধ্য দিয়ে রক্ত পরিবহনের যে পরিবর্তন সেটাকে আমরা বলবো স্ট্রোক। আমি বলতে চাইছি যে স্ট্রোক হ্যাপেন্স when there's a change in how blood flows through the brain। অর্থাৎ একটা স্ট্রোক তখনই হয় যখন ব্রেনের বা মস্তিষ্কের যে রক্তবাহগুলো আছে সেখানে ব্লাড ফ্লো বা রক্ত পরিবহন হওয়ার ধরন পরিবর্তিত হয়। বলছে ব্লাড ব্রিংস অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস টু ব্রেন সেলস। রক্তের কাজ কি? রক্ত আমাদের মস্তিষ্কের কোষে, প্রত্যেকটা কোষে অক্সিজেন এবং পুষ্টিদ্রব্য সরবরাহ করে। যদি রক্ত সেটা না পারে সমগ্র মস্তিষ্কে বা মস্তিষ্কের কোনো একটা পার্টে, এবং কোষ যেগুলো আছে মস্তিষ্কের যে কোষগুলো, সেই কোষগুলো যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পায় তাহলে সেটা মরে যায় এবং সাফার করে। যদি যদি মস্তিষ্কের কোষগুলো অক্সিজেন ছাড়া কিছু সময় থাকে, তারা নিজেদের মতো না রিপেয়ার তাদেরকে করতে পারে যদি কিছু সময় তারা অক্সিজেন ছাড়া থাকে। কিন্তু একবার যদি মস্তিষ্কের কোষগুলো মরে যায় তাহলে সেটা কিন্তু আর রিপেয়ার হয় না বা তৈরি হতে পারে না। যদি সেখানে কোনো এরকম দেখা গেছে যে নতুন যে মস্তিষ্কের কোষ, সেই মস্তিষ্কের কোষটা কী করছে, হেল্প টু রিপ্লেস দোজ লস্ট। দিস টেক্স টাইম অ্যান্ড অকার্স মাচ মোর স্লোলি ইন ওল্ডার অ্যাডাল্টস। অর্থাৎ মস্তিষ্কের কোষগুলো রিপ্লেস করতে সাহায্য করছে সেই সমস্ত হারিয়ে যাওয়া কোষগুলোকে, যেগুলো কিনা সামান্য সময় নিচ্ছে, এবং এটা দেখা যায় খুব আস্তে আস্তে হয়। এটা দেখা যায় সাধারণত ওল্ডার অ্যাডাল্টস যারা আছেন তাদের ক্ষেত্রে। এতে কি হয়, যখন কেউ স্ট্রোক হয় কারুর, সেই স্ট্রোকের কথা বলার সমস্যা, চিন্তা ভাবনা করার সমস্যা বা হাঁটার সমস্যা দেখা যেতে পারে। আজকে যেটা মেন আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রোকের ধরন। সাধারণত দুটো ধরন হয় স্ট্রোকের। একটা হয় ইসচেমিক স্ট্রোক, আর একটা হয়
হেমারোজিক স্ট্রোক। ইসচেমিক স্ট্রোক কি? এটা হচ্ছে সবচেয়ে কমন স্ট্রোক, যেটা তখন ঘটে যখন একটা রক্ত জমাট বাঁধে অথবা কোনো একটা রক্তবাহ, সেটা ধমনী স্পেশালি, সেটা চওড়া থেকে আস্তে আস্তে সরু হয়ে যায়। এতে কি হয়, সেখানে রক্ত যাওয়ার বা রক্তের যে ফ্লো সেটা কমে যায়, রক্তের যে যাওয়ার ফ্লোটা বা গতিটা সেটা কমে যায়। এতে কি হয় যে this keeps blood from flowing into other parts of the brain and stops oxygen and nutrients from reaching brain cells। অর্থাৎ অক্সিজেন নিউট্রিয়েন্টস পর্যাপ্ত পরিমাণে পৌঁছতে পারে না। এবার কি হচ্ছে, ইসচেমিক স্ট্রোকে কি কি কারণে হয়? বেসিক্যালি একটা হয় থ্রম্বোসিস, অর্থাৎ যদি ক্লট ফর্মেশন হয়েছে, তো সেই ক্লটটা যদি, থ্রম্বোসিস মানে কি? থ্রম্বোসিস মানে হচ্ছে কোনো একটা ব্লাড ভেসেল, যেটা কিনা মস্তিষ্ক অথবা আমাদের যে নেক রিজিয়ন আছে বডির, সেটাতে যদি ক্লট ফর্মেশন হয়, সেটাতে মানে সেখানকার ব্লাড ভেসেলে যদি ক্লট ফর্মেশন হয়, তাকে আমরা বলবো থ্রম্বোসিস। এই থ্রম্বোসিসের কারণে ইসচেমিক স্ট্রোক হয়। এছাড়া হয় এম্বোলিজম, অর্থাৎ এটা হচ্ছে একটা তঞ্চন প্রক্রিয়া, যেটা একটা পার্ট থেকে আরেকটা পার্টে বডির মুভ করে। যেমন হচ্ছে হার্ট থেকে নেকে অথবা হার্ট থেকে ব্রেনে, এটার কারণে ইসচেমিক স্ট্রোক হয়। এবং এই যে ঘটনাটা, এটাকে আমরা বলবো এম্বোলিজম। আরেকটা কারণে হতে পারে স্টেনোসিস। স্টেনোসিস কি? স্টেনোসিস হচ্ছে রক্তবাহ যেগুলো আছে মস্তিষ্কে, সেগুলো আস্তে আস্তে সরু হতে আছে। টিপিক্যালি ডিউ টু কিসের কারণে? ফ্যাট ডিপোজিটের কারণে। ফ্যাট ডিপোজিটের কারণে আস্তে আস্তে মস্তিষ্কের রক্তবাহগুলো সরু হতে আছে। লাইনিং দ্য ওয়ালস অফ দ্য আর্টারি, আর্টারির যে ওয়ালসগুলো সেগুলোতে। হেমারোজিক স্ট্রোক কি? এটা হচ্ছে আরেক রকম স্ট্রোক, যেটাতে একটা বার্স্ট ব্লাড ভেসেল, এটাতে হয় যে ব্লাড টু লিক ইনটু অর অ্যারাউন্ড দ্য ব্রেন, ব্লাড ব্রেনের ভিতরে অথবা চারপাশে লিক হয়। এবং এই যে ব্রেক হয়ে যাচ্ছে, এটা কি করে দিল? এটা অক্সিজেন এবং নিউট্রিয়েন্টসের যেটা ব্রেন সেলে যাওয়ার কথা ছিল সেটাকে কমিয়ে দিল এবং এক্সপোজেস দ্য ব্রেন টিস্যু টু টক্সিক সাবস্ট্যান্সেস। এবার ব্রেন টিস্যুগুলো যেগুলো ছিল সেগুলোকে টক্সিক সাবস্ট্যান্সের প্রতি একটা এক্সপোজার করে দিল, যাতে কিনা সেলটা মরে গেল, অর্থাৎ কোষটা মরে গেল। এবার এই যে রক্তক্ষরণটা হলো, এটা আস্তে আস্তে বাড়তে থাকলো। এবার কি হলো, এবার এই যে ব্লিডিংটা, এটাও বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে এটা খুলির মধ্যে, অর্থাৎ দ্য ব্লিডিং অলসো ইনক্রিজেস প্রেশার ইনসাইড দ্য স্কাল, অর্থাৎ খুলির মধ্যে রক্তক্ষরণের প্রেশারটাও বেড়ে গেল, যেটা কিনা দ্যাট ক্যান কম্প্রেস ব্রেন টিস্যু অ্যান্ড কজ ড্যামেজ, অর্থাৎ ব্রেন টিস্যুকে কম্প্রেস করলো
এবং ড্যামেজ করে দিল। সামটাইমস দ্য সিমটমস অফ আ স্ট্রোক লাস্ট ফর আ শর্ট টাইম, minutes to hours, and then go away. This is called a transient ischemic attack, TIA. অর্থাৎ কিছুক্ষণ ধরে স্ট্রোকের সিমটমগুলো ছিল কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা, এটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক, TIA, যেটা অর্থাৎ মিনি স্ট্রোক অথবা ওয়ার্নিং স্ট্রোক যেটাকে আমরা বলি। এই যে TIA সেটা কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি, এবং এই মেডিকেল এমার্জেন্সিতে কী হয়, যদি কোনো রকমভাবে সেটাকে ট্রিট না করা যায় তাহলে সেটা কিন্তু একটা মেজর স্ট্রোক হতে পারে উইদিন আওয়ার্স, অথবা কয়েক দিনে অথবা কয়েক ঘন্টার মধ্যে একটা বড় অ্যাটাক আসতে পারে। এবার আমি বলবো যে কি করে রিস্কটাকে কমাবেন স্ট্রোকের। একটা হচ্ছে হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে। তার জন্য নিয়মিত যে আপনি ব্লাড প্রেশার ওষুধ খান সেটা হতে পারে অ্যামলোডিপিন, অ্যামলোকাইন, টেলমাস্ট্রেন, এই গ্রুপের ওষুধ আপনি খেতে পারেন। যে গ্রুপেরই ওষুধ খান না কেন সেটাকে আপনি কন্ট্রোল করবেন। মানে আপনার যে ব্লাড প্রেশার, সেই ব্লাড প্রেশারটাকে একটা ফলো আপ চেক আপে রাখবেন। যদি সেটা হাই থাকে তাহলে একটা ডক্টরসের অ্যাডভাইস নেবেন, সেটাকে কী করে লোয়ার করা যায়। একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন যে পর্যাপ্ত পরিমাণে খাদ্যে সোডিয়াম, পটাশিয়াম এগুলোর পরিমাণ যাতে কম থাকে। এবং আপনি যদি হাই ব্লাড প্রেশার যদি ট্রিট করেন ঠিকমতো, সেটা কিন্তু স্ট্রোক এবং হার্ট ডিজিজ দুটোকেই কম করতে সাহায্য করবে। ডোন্ট স্মোক, অর্থাৎ স্মোকিংটাও কিন্তু আপনার স্ট্রোকের রিস্কটাকে বাড়িয়ে দেয়। এটা কিন্তু আপনার মনে রাখা উচিত। এটা কখনোই খুব বেশি দেরি করে আপনি ছাড়তে পারবেন না, বা ছাড়াটা উচিত না। যতটা সম্ভব তাড়াতাড়ি ছাড়া উচিত। আপনার কোলেস্টেরলটাও কন্ট্রোল করা উচিত। আপনি যে গ্রুপেরই ওষুধ খান, অ্যাটোরভাস্ট্যাটিন, রোজুভাস্ট্যাটিন, যে গ্রুপেরই স্ট্যাটিন খান না কেন, সেইটাকে আপনার কন্টিনিউ করা উচিত মেডিসিনটা, এবং আপনার কোলেস্টেরলটাকে কন্ট্রোল করা উচিত। সরি ফর দ্য নয়েজেস ডিউরিং দ্য রেকর্ডিং। তো আপনার যে হাই ব্লাড কোলেস্টেরল সেটা কিন্তু একটা প্লাক বিল্ড আপ করতে আপনার আর্টারিতে সাহায্য করে। এরকম সময় দিস ক্যান ব্লক ব্লাড ফ্লো অ্যান্ড লিড টু আ স্ট্রোক। এটা কিন্তু ব্লাড ফ্লোটাকে আপনার ব্লক করে দেয়, এবং এটা কিন্তু আপনার স্ট্রোকের যে রিস্ক, সেই রিস্কটাকে বাড়িয়ে দেয়। যদি আপনার হাই কোলেস্টেরল থাকে তাহলে আপনার যেটা বললাম প্রপার ডায়েট মেনটেন করা উচিত। লিফি ভেজিটেবলস বেশি করে খাওয়া উচিত। প্রসেসড মিট একদম খাবেন না, প্রসেসড ফুড খাবেন না। লিন মিটস, লিন ফ্রুটস, ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস এগুলো বেশি করে খাবেন। হোল গ্রেন বেশি করে খাবেন। ওমেগা-6, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে সেগুলো হার্টের হেলথের পক্ষে খুব ভালো, সেগুলো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নেক্সট পয়েন্ট হচ্ছে, আপনার যদি আনট্রিটেড ডায়াবেটিস থাকে সেটাকেও আপনার কন্ট্রোল করতে হয়। HbA1c আপনার 7-এর নিচে রাখতে হবে। যদি আপনার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে আপনার রেটিনা কেমন আছে, আপনার ফুট কেমন আছে। রেটিনা দরকার পড়লে রেটিনা স্ক্রিনিং করতে হবে, ফুট কেয়ার করতে হবে, ডপলার করে নিতে পারেন একবার। আদার্স যে টেস্টগুলো হয়, ফাস্টিং পিপি, লিপিড প্রোফাইলটা একবার দেখবেন। বলছে আনট্রিটেড ডায়াবেটিস ক্যান ড্যামেজ ব্লাড ভেসেল। যদি আপনার আনট্রিটেড ডায়াবেটিস থাকে সেটা কিন্তু আপনার ব্লাড ভেসেলটাকে ড্যামেজ করতে পারে, এবং এটা কি হয়, আপনার যে আর্টারিগুলো আছে সেটাকে ন্যারো করে দিচ্ছে এবং স্ট্রোকের চান্সটাকে বাড়িয়ে দিচ্ছে।
এছাড়া আপনি এক্সারসাইজ করুন ডেলি এবং হেলদি খাবার খান। এছাড়া আপনি যদি ব্লাড থিনার ইউজ করেন সেটাও করতে পারেন। এর পরের পার্টে আমি ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব।